সন্ধ্যায় গরুকে খড় দিতে গিয়েছিলাম। ছেলে আমাকে সাহায্য করছিল। গোয়ালে খড়ের বড় স্তূপ। আমি খড় নিয়ে গরুর সামনে দিচ্ছিলাম। মা, তুমি বসে থাকো, আমি দিয়ে দিচ্ছি গু। সে আমাকে খড়ের স্তূপে বসিয়ে দিল। গরুগুলো খড় খেতে লাগল। আমি বসে দেখছিলাম। মা, সে আমার পাশে বসল। এই খড়ের দিকে তাকাও। কেন? দেখো, এটা কেমন হলুদ, কেমন শুকনো। হ্যাঁ গু, এতে আগুন লাগালে চট করে জ্বলে উঠবে কি? হ্যাঁ, তাই তো। আমার মনও তেমনি। তোমার জন্য জ্বলে। তুমি একটু স্পর্শ করলেই আগুন লেগে যায়। আমি অবাক হয়ে তাকালাম। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা অন্য গ্রামে গিয়ে নতুন জীবন শুরু করব। গরুর ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী দাস। আমার বয়স ৩৬ বছর। আমার স্বামীর নাম রতন দাস, বয়স ৩৯ বছর। আমাদের ২ সন্তান, রঞ্জন আর সুমিত্রা। রঞ্জন ২২ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমিত্রা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের গ্রামের নাম শিবনগর। এই গ্রামেই আমার জন্ম, বেড়ে ওঠা। কিন্তু যে ঘটনা আজ বলতে যাচ্ছি সেটা আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। এমন অদ্ভুত, রহস্যময় আর অবিশ্বাস্য ঘটনা যা আমি কোনোদিন ভাবতেও পারিনি। সেদিন ছিল শীতের শুরু, নভেম্বরের শেষের দিকে। আমাদের বাড়ির পেছনে বিশাল পুকুর। সেই পুকুরের ধারেই আমাদের গোয়ালঘর। সেদিন সন্ধ্যার দিকে গরুগুলোকে খাবার দিতে গেলাম। রঞ্জনও আমার সাথে এসেছিল। আমি যখন খড়ের স্তূপ থেকে খড় তুলে গরুর সামনে দিচ্ছিলাম, তখনই রঞ্জন আমাকে থামিয়ে দিল। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাকি কাজটা করে দিচ্ছি। আমি খড়ের স্তূপে বসে পড়লাম। রঞ্জনকে দেখছিলাম কাজ করতে। হঠাৎ করেই সে আমার পাশে এসে বসল। মা, এই খড়গুলোর দিকে একবার তাকিয়ে দেখো গু। কি হয়েছে? দেখো না, এগুলো কত সুন্দর সোনালি রঙের, একদম শুকনো। এগুলোতে একটুখানি আগুন ছোঁয়ালেই পুরো স্তূপ জ্বলে উঠবে গি। হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি এসব কি বলছ? রঞ্জন আমার দিকে এমনভাবে তাকালো যে আমার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি শুরু হল। মা, আমার মনের অবস্থাও এই খড়ের মতোই। তোমার একটু স্পর্শেই আগুন ধরে যায়। আমি কিছু বুঝতে পারছিলাম না। রঞ্জন, তুমি কি বলছ? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রঞ্জন, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। না মা, আমি কোনো পাগলামি করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবার চেয়ে আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব। গরুগুলোর ঘণ্টার আওয়াজের মধ্যেই রঞ্জনের এই কথাগুলো আমার কানে এসে লাগছিল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা কাঁপছিল। রঞ্জন, তুমি বাড়িতে চলো। আমি একা থাকতে চাই। না মা, তুমি আমার কথার জবাব দাও। আমি কি তোমার কাছে কিছুই নই? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়ছে। রঞ্জন চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ সেই খড়ের স্তূপে বসে রইলাম। মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই ছেলেটা কি সত্যিই আমার সন্তান? নাকি কোনো অশুভ শক্তি তার মধ্যে ঢুকেছে? সে রাতে আমি কোনো খাবার খেতে পারিনি। রতনকে কিছু বলার সাহস হল না। সুমিত্রা আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত চুপচাপ আছি। আমি বলেছিলাম একটু মাথা ব্যথা করছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় রতন আমাকে জড়িয়ে ধরল। কিন্তু আমি কিছুতেই তার স্পর্শ সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো অন্যায় করছি। কি হয়েছে মালতী? তুমি এত দূরে দূরে থাকছ কেন? কিছু না, একটু অসুস্থ লাগছে গি। রতন আর কিছু বলল না। কিন্তু আমি জানতাম সে বুঝতে পারছে যে কিছু একটা গোলমাল আছে। পরের দিন সকালে রঞ্জন স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলছিল।
যেন গতকাল কিছুই হয়নি। কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। দুপুরের খাবারের সময় রতন অফিসে চলে গেল। সুমিত্রা স্কুলে। বাড়িতে শুধু আমি আর রঞ্জন। মা, তুমি গতকালকের কথা ভুলে যাওনি তো? আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। রঞ্জন, তুমি এসব ভাবনা মাথা থেকে বের করে দাও। এটা খুবই অন্যায়। অন্যায় কি মা? ভালোবাসা কি অন্যায়? আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো পাপ নয় গে। রঞ্জন, আমি তোমার মা। তুমি আমার ছেলে। এর বেশি কিছু কখনো হতে পারে না গি। কিন্তু মা, আমি তো আর বাচ্চা নই। আমি 22 বছরের পূর্ণবয়স্ক মানুষ। আমি জানি আমি কি চাই। রঞ্জনের কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এই অবস্থা থেকে কিভাবে বের হব। রঞ্জন, তুমি দয়া করে এই বিষয়টা নিয়ে আর কথা বলো না। আমি তোমার বাবাকে বলে দেব। বাবাকে বললে কি হবে মা? আমি তোমাকে জোর করছি নাকি? আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি আসছিল। এরপর কয়েকদিন রঞ্জন আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেই থাকল। আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করি সে ততই জেদি হয়ে যাচ্ছিল। একদিন সে এমনকি বলল, মা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি আত্মহত্যা করব গো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ছেলে আত্মহত্যা করবে আমার জন্য? সেদিন রাতে আমি রতনের কাছে সব কিছু খুলে বললাম। রতন প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি কি বলছো মালতী? রঞ্জন এসব কথা বলেছে? হ্যাঁ রতন। আমি মিথ্যে বলবো কেন? রতন খুব রেগে গেল। সে তখনই রঞ্জনকে ডেকে এনে জিজ্ঞেস করল, রঞ্জন, তুমি তোমার মাকে এসব কি বলেছ? রঞ্জন দেখলাম একদম নির্ভয়ে বলল, হ্যাঁ বাবা, আমি মাকে বিয়ে করতে চাই। আমি মাকে ভালোবাসি। রতন এত রেগে গেল যে সে রঞ্জনকে থাপ্পড় মারল। তুই পাগল হয়ে গেছিস? সে তোর মা। বাবা, আপনি মাকে খুশি রাখতে পারেন না। আমি পারব। এই কথা শুনে রতন আরও রেগে গেল। সে রঞ্জনকে বাড়ি থেকে বের করে দিতে চাইল। কিন্তু আমি বাধা দিলাম। না রতন, ও আমাদের ছেলে। ওকে বাড়ি থেকে বের করে দিতে পারি না গি। তাহলে কি করব? ও তো পাগল হয়ে গেছে গি। আমি ভাবলাম হয়তো কিছুদিন বাদে রঞ্জনের এই পাগলামি কমে যাবে। কিন্তু দিন যেতে লাগল আর রঞ্জনের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানেই যাই সে সেখানেই হাজির। এমনকি আমি গোসল করতে গেলেও সে বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। একদিন আমি বাজার করতে গেলাম। রঞ্জনও আমার সাথে এলো। বাজারের সবার সামনেই সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। লোকজন আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগল। আমি খুব লজ্জা পেলাম। সেদিন বাড়িতে এসে আমি রতনকে বললাম, রতন, আমাদের কিছু একটা করতে হবে। রঞ্জনের জন্য ডাক্তার দেখাতে হবে গু। রতনও রাজি হল। পরের দিন আমরা রঞ্জনকে নিয়ে শহরের একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার রঞ্জনের সাথে প্রায় 1 ঘণ্টা কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনাদের ছেলের মধ্যে একটা জটিল মানসিক সমস্যা দেখা দিয়েছে। এটাকে বলে ইডিপাল কমপ্লেক্স। এই বয়সে এটা স্বাভাবিক নয়। তবে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে গু। ডাক্তার রঞ্জনের জন্য কিছু ওষুধ দিলেন। বললেন নিয়মিত খেতে হবে। কিন্তু রঞ্জন ওষুধ খেতে চাইল না। সে বলল, আমার কোনো অসুখ নেই। আমি শুধু মাকে ভালোবাসি। আমি জোর করে তাকে ওষুধ খাওয়াতে লাগলাম। কিছুদিন পর মনে হল রঞ্জনের অবস্থা একটু ভালো হচ্ছে। সে আমার পিছু পিছু ঘোরা কমিয়ে দিল। কিন্তু এই শান্তি বেশি দিন থাকল না। একদিন আমি দেখলাম রঞ্জন লুকিয়ে লুকিয়ে ওষুধগুলো ফেলে দিচ্ছে। রঞ্জন, তুমি ওষুধ খাচ্ছ না কেন? মা, আমার এসব ওষুধের দরকার নেই। আমি ভালো আছি। না, তুমি ওষুধ খেতেই হবে গু। আমি খাব না ঘি। এভাবে চলতে লাগল। রঞ্জনের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন সে এমনকি আমার সামনে হস্তমৈথুনও করল। আমি আর সহ্য করতে পারলাম না। রতনকে বললাম, রতন, আমি আর পারছি না। রঞ্জনকে কোথাও পাঠিয়ে দিতে হবে গু। রতন বলল, তুমি ঠিক বলেছ। আমি রঞ্জনকে আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। ওখানে গিয়ে হয়তো ওর মাথা ঠিক হবে গি। পরের দিন আমরা রঞ্জনকে ঢাকার দিকে তার চাচার বাড়িতে পাঠিয়ে দিলাম।
রঞ্জন যাওয়ার সময় আমাকে বলল, মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব গু। রঞ্জন চলে যাওয়ার পর আমার মনে একটু শান্তি এলো। কিন্তু সেই শান্তি বেশিদিন থাকল না। রঞ্জন চলে যাওয়ার প্রায় ৩ মাস পর একদিন সকালে আমি দেখি আমাদের বাড়ির সামনে একটা চিঠি পড়ে আছে। চিঠিটা তুলে দেখি রঞ্জনের লেখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি আর থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমি আত্মহত্যা করছি। দোয়া করো আমার জন্য। চিঠিটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি রতনকে ডাকলাম। রতন চিঠি পড়ে বলল, তাড়াতাড়ি ঢাকায় ফোন করি। আমরা রঞ্জনের চাচার বাড়িতে ফোন করলাম। চাচা বললেন, রঞ্জন তো গতকাল বাড়ি থেকে বের হয়েছে, এখনো ফেরেনি। আমাদের বুঝতে দেরি হল না যে রঞ্জন পালিয়ে এসেছে। চাচা, আপনি পুলিশকে খবর দিন। হয়তো রঞ্জন কোথাও আত্মহত্যা করতে গেছে। সেদিন সারাদিন আমি অস্থির হয়ে কাটালা। মনে হচ্ছিল আমার বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। যতই হোক, রঞ্জন আমার ছেলে। সন্ধ্যার দিকে হঠাৎ করেই দেখি রঞ্জন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা একদম ফ্যাকাশে, চোখ দুটো লাল। রঞ্জন, তুমি এখানে কি করছ? তুমি তো ঢাকায় আছো। মা, আমি তোমাকে দেখতে এসেছি। হয়তো এটাই শেষ দেখা। কি বলছো তুমি? রঞ্জন তার পকেট থেকে একটা বিষের বোতল বের করল। মা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে এই বিষ খেয়ে মরো। আমরা একসাথে মৃত্যুবরণ করব। আমি ভয় পেয়ে গেলাম। রঞ্জন, তুমি পাগলামি করছ। বিষের বোতল ফেলে দাও। না মা, আমি আর বাঁচতে চাই না। তুমি যদি আমার সাথে না মরো তাহলে আমি একাই মরব। রঞ্জন বিষের বোতল মুখে তুলতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি তার হাত ধরে ফেললাম। রঞ্জন, না, এটা করো না। আমাদের ধস্তাধস্তির মধ্যে বিষের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল। রঞ্জন কান্না করতে শুরু করল। মা, আমি আর পারছি না। তুমি কেন আমাকে ভালোবাসো না? আমিও কান্না করতে লাগলাম। রঞ্জন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একজন মা হিসেবে। তুমি যেভাবে চাও সেভাবে নয়। রতন তখন অফিস থেকে ফিরেছে। সে দৌড়ে আসল। রঞ্জন, তুই এখানে কি করছিস? রতন সব শুনে খুব রেগে গেল। সে রঞ্জনকে আবার পাঠিয়ে দিতে চাইল। কিন্তু আমি বললাম, না রতন, এবার আর পাঠাব না। রঞ্জনকে কাছেই রেখে চিকিৎসা করাতে হবে। পরের দিন আমরা রঞ্জনকে নিয়ে আরেকজন মনোবিদের কাছে গেলাম। এই ডাক্তার রঞ্জনকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেন। আপনাদের ছেলের অবস্থা গুরুতর, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে হবে। আমরা রঞ্জনকে মানসিক হাসপাতালে ভর্তি করালাম। সেখানে তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হল। প্রায় ৬ মাস পর রঞ্জনের অবস্থা অনেক ভালো হল। ডাক্তার বললেন, এখন তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন, তবে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। রঞ্জন বাড়িতে ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি খুব অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তুমি আমার ছেলে, আমি তোমাকে সবসময় মাফ করব। রঞ্জন এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে। সে একটা চাকরি নিয়েছে, একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে। কিন্তু যে ঘটনাটা আমার জীবনকে আসলেই পাল্টে দিয়েছিল সেটা এর পরে ঘটেছে। সেই ঘটনাই আজ আপনাদের বলবো। রঞ্জন সুস্থ হয়ে ওঠার প্রায় ১ বছর পর একদিন আমাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পাশের বাড়ির কাকিমা সুধা রানী হঠাৎ করে উন্মাদ হয়ে গেলেন। সুধা কাকিমার বয়স ছিল প্রায় ৪৫ বছর। তার ৩টে ছেলে। বড়টার নাম অমিত, বয়স ২৫। মেজটার নাম সুমিত, বয়স ২২। আর ছোটটার নাম রমিত, বয়স ১৮। সেদিন সকালে হঠাৎ করেই শুনলাম সুধা কাকিমা চিৎকার করছেন। আমি দৌড়ে তাদের বাড়িতে গেলাম। দেখি সুধা কাকিমা উলঙ্গ হয়ে উঠানে নাচছেন আর চিৎকার করে বলছেন, আমার ছেলেরা আমাকে বিয়ে করতে চায়, তারা সবাই আমাকে ভালোবাসে। কাকুও তখন বাড়িতে এসেছেন। তিনি খুব লজ্জা পাচ্ছিলেন। ছেলেরাও দিশেহারা হয়ে গেছে। কাকিমা, কি হয়েছে? হঠাৎ করে উনার এমন অবস্থা কেন? কাকু বললেন, জানি না, গতকাল থেকেই উনি এরকম আচরণ করছেন। বলছেন আমাদের ছেলেরা নাকি উনাকে বিয়ে করতে চায়। আমি বুঝলাম সুধা কাকিমার মানসিক অবস্থা খারাপ হয়েছে। হয়তো আমার রঞ্জনের মতোই কিছু একটা সমস্যা হয়েছে।
আমরা সুধা কাকিমাকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলাম। কিন্তু তিনি আরও চিৎকার করতে লাগলেন। তোমরা আমাকে আটকে রাখছ কেন? আমার ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে। কাকু ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে সুধা কাকিমাকে একটা ইনজেকশন দিলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। ডাক্তার বললেন, উনার মানসিক ভারসাম্য হারিয়েছেন। হাসপাতালে নিয়ে যেতে হবে গু। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পরের দিন সকালে সুধা কাকিমা একদম স্বাভাবিক হয়ে গেলেন। যেন কিছুই হয়নি। আমার কি হয়েছিল গতকাল? আমি কিছু মনে করতে পারছি না গি। কেউ তাকে বলার সাহস পেল না যে তিনি কি করেছিলেন। কিন্তু এরপর আরও অদ্ভুত ঘটনা শুরু হল। আমাদের গ্রামের আরও কয়েকজন মহিলার সাথে একই রকম ঘটনা ঘটতে লাগল। প্রতিটা মহিলাই হঠাৎ করে পাগলের মতো আচরণ করতেন। আর বলতেন যে তাদের ছেলেরা তাদের বিয়ে করতে চায়। গ্রামের লোকজন এই ঘটনা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। কেউ বলতে লাগল এটা কোনো অভিশাপ। কেউ বলতে লাগল এটা কোনো দুষ্ট আত্মার কাজ। আমিও খুব ভয় পেয়ে গেলাম। কারণ আমার রঞ্জনের সাথেও তো এরকমই ঘটনা ঘটেছিল। আমার ভয় হতে লাগল যে কোনো অশুভ শক্তি আমাদের গ্রামে প্রভাব বিস্তার করছে। একদিন আমি আমার বান্ধবী শান্তির সাথে এই বিষয়ে কথা বলছিলাম। শান্তি বলল, মালতী, তুমি কি খেয়াল করেছ যে যে মহিলাদের এই সমস্যা হচ্ছে তাদের সবার ছেলেরা একই বয়সের? মানে? সবার ছেলেরা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে গু। আমি ভেবে দেখলাম। সত্যিই তো। যেসব মহিলাদের এই সমস্যা হচ্ছে তাদের সবার ছেলেরা তরুণ বয়সী। তাহলে কি হতে পারে? শান্তি বলল, আমার মনে হয় কেউ আমাদের গ্রামে কোনো তন্ত্রমন্ত্র করছে গু। কে করবে এসব? জানি না। কিন্তু অবশ্যই কেউ করছে। না হলে এত মহিলার একসাথে একই ধরনের সমস্যা হয় কিভাবে? আমি শান্তির কথা মনে রাখলাম। বাড়িতে গিয়ে রতনকে বললাম। রতন বলল, এসব কুসংস্কার। মানসিক রোগ এমনিতেই হয় গে। কিন্তু আমার মন বলছিল যে এর পেছনে কোনো রহস্য আছে। আমি ঠিক করলাম এই রহস্যের তলে যাব। পরের দিন আমি গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ হরিদাদুর কাছে গেলাম। হরিদাদুর বয়স 90 বছর। তিনি গ্রামের সব পুরনো ঘটনা জানেন। দাদু, আমাদের গ্রামে এখন যা হচ্ছে এরকম কিছু আগে কখনো হয়েছে? হরিদাদু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, একবার হয়েছিল। কবে? এখন থেকে প্রায় 30 বছর আগে। তখনও এই গ্রামে একই রকম ঘটনা ঘটেছিল। আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। কি হয়েছিল? তখনও এই গ্রামের অনেক মহিলা পাগল হয়ে গিয়েছিল। আর তারা সবাই একই কথা বলত। তাদের ছেলেরা নাকি তাদের বিয়ে করতে চায়। তারপর কি হয়েছিল? অনেক খোঁজাখুঁজির পর জানা গেল যে গ্রামের বাইরে একটা তান্ত্রিক এসব করছিল। তান্ত্রিক? কেন? সে চেয়েছিল আমাদের গ্রামের সব পরিবার ভেঙে দিতে। তার মতে, মা আর ছেলের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে পরিবারগুলো নষ্ট করে দিতে পারলে সে আমাদের গ্রামের সব সম্পত্তি দখল করতে পারবে। আমি অবাক হয়ে গেলাম। তারপর? গ্রামের লোকজন মিলে সেই তান্ত্রিককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তারপর সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। হরিদাদুর কথা শুনে আমার মনে হল এবারও হয়তো এরকম কিছু হচ্ছে। কোনো তান্ত্রিক আমাদের গ্রামের ক্ষতি করার জন্য এসব করছে। দাদু, এখন কি করা উচিত? তোমাদের খুঁজে বের করতে হবে কে এসব করছে গি। আমি বাড়ি ফিরে এসে রতনকে সব বললাম। রতন প্রথমে বিশ্বাস করল না। কিন্তু পরে মানতে বাধ্য হল। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের গোয়েন্দাগিরি করতে হবে গি। পরের দিন থেকে আমি আর রতন গ্রামের চারপাশে নজরদারি করতে শুরু করলাম। দেখতে চাইলাম কোনো অচেনা লোক আমাদের গ্রামে আসা যাওয়া করে কিনা। কয়েকদিন পর আমি দেখলাম একটা অচেনা লোক আমাদের গ্রামের পুকুরের ধারে বসে কি যেন করছে। সে মাঝে মাঝে পানিতে কিছু মিশাচ্ছে। আমি লুকিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। দেখলাম সে কালো কাপড় পরে আছে। তার হাতে একটা ছোট পুঁটলি। সেই পুঁটলি থেকে কি যেন পাউডারের মতো পুকুরে ছিটাচ্ছে। আমি দৌড়ে বাড়িতে গিয়ে রতনকে ডাকলাম। রতনও এসে লুকিয়ে দেখল। এই লোকটাকে আমি আগে কখনো দেখিনি গি। আমরা ঠিক করলাম লোকটাকে অনুসরণ করব। দেখব সে কোথায় যায়। লোকটা পুকুর থেকে উঠে গ্রামের বাইরের দিকে হাঁটতে লাগল। আমরা দূর থেকে তাকে ফলো করলাম। দেখলাম সে গ্রামের প্রায় 3 কিলোমিটার দূরে একটা পুরনো বাড়িতে ঢুকল। বাড়িটা অনেক দিন ধরে ভাঙা। আমরা বাড়ির কাছে গিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলাম।
শুনলাম ভেতর থেকে মন্ত্র পড়ার আওয়াজ আসছে। ওম মাতি পুত্র সংযোগায় সাহা। ওম অস্বাভাবিক প্রেম সৃষ্টিকর সাহা গে। আমাদের বুঝতে দেরি হল না যে লোকটা সত্যিই তন্ত্রমন্ত্র করছে। রতন ফিসফিস করে বলল, এখন কি করব? পুলিশকে খবর দিতে হবে গু। আমরা চুপচাপ সেখান থেকে চলে এলাম। গ্রামে ফিরে এসে থানায় খবর দিলাম। পরের দিন সকালে পুলিশ এসে সেই বাড়িটা ঘিরে ফেলল। লোকটাকে গ্রেফতার করল। লোকটার নাম ছিল কমলতান্ত্রিক। সে স্বীকার করল যে সে আমাদের গ্রামের মহিলাদের পাগল করার জন্য তন্ত্রমন্ত্র করেছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, কেন তুমি এসব করেছ? কমল বলল, আমি চেয়েছিলাম এই গ্রামের সব পরিবার ভেঙে দিতে। তাহলে আমি এখানকার জমিজমা সস্তায় কিনতে পারতাম গু। তুমি কিভাবে এসব করেছ? আমি গ্রামের পুকুরে এক ধরনের ভেষজ মিশিয়েছি। এই ভেষজ খেলে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়। আর মন্ত্র পড়ে তাদের মধ্যে অস্বাভাবিক চিন্তা ঢুকিয়ে দিয়েছি। পুলিশ কমলকে জেলে পাঠিয়ে দিল। আর আমাদের পুকুরের পানি পরিষ্কার করে দিল। কয়েকদিনের মধ্যেই গ্রামের সব মহিলা স্বাভাবিক হয়ে গেলেন। তারা আর অস্বাভাবিক কোনো কথাবার্তা বলতে লাগলেন না। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটা প্রশ্ন জাগল। আমার রঞ্জনের সাথে যা হয়েছিল সেটাও কি এই কমলতান্ত্রিকের কাজ ছিল? আমি জানতে চাইলাম কমল কতদিন ধরে আমাদের গ্রামে এসব করছে। পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে কমল প্রায় 2 বছর ধরে মাঝে মাঝে এসব করত। হিসেব করে দেখলাম রঞ্জনের সমস্যা শুরু হওয়ার সময়টাও মিলে যাচ্ছে। মানে আমার রঞ্জনের অসুখও এই কমলতান্ত্রিকেরই সৃষ্টি ছিল। এই জানার পর আমার রাগ হল। একজন দুষ্ট লোকের কারণে আমার পুরো পরিবার প্রায় ভেঙে যেতে বসেছিল। কিন্তু আমি খুশিও হলাম। কারণ এখন জানতে পারলাম যে আমার রঞ্জনের মধ্যে কোনো প্রকৃত মানসিক সমস্যা ছিল না। সেটা ছিল কৃত্রিমভাবে তৈরি করা। আমি রঞ্জনকে এই খবর দিলাম। রঞ্জনও খুশি হল। মা, মানে আমার সত্যিকার কোনো অসুখ ছিল না? না বাবা, তুমি একদম স্বাভাবিক। এরপর আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। রঞ্জন এখন স্বাভাবিক জীবনযাত্রা পালন করছে। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যে জিনিসটা আমরা প্রাকৃতিক বলে মনে করি, অনেক সময় সেটা কৃত্রিম হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো সমস্যার সমাধান আছে। শুধু সঠিক কারণটা খুঁজে বের করতে পারলেই হয়। এই ঘটনার পর আমাদের গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সবাই শান্তিতে আছে। রঞ্জনের বিয়েও হয়েছে। সে এখন সুখী জীবনযাপন করছে। আর আমি এই অভিজ্ঞতা থেকে শিখেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য ধরে সমাধান খুঁজলে অবশ্যই পাওয়া যায়। কিন্তু আসল রহস্যটা এখানেই শেষ নয়। এরপরে আরও অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা জানলে আপনাদের চোখ কপালে উঠবে। কমলতান্ত্রিককে গ্রেফতার করার প্রায় 3 মাস পর একদিন আমার কাছে একটা চিঠি এলো। চিঠিতে কোনো নাম ঠিকানা নেই। চিঠিতে লেখা ছিল, মালতী দাস, তুমি আমার ভাই কমলকে জেলে পাঠিয়েছ। এর বদলা আমি নেব। তুমি আর তোমার পরিবার আর বেশিদিন শান্তিতে থাকতে পারবে না গে। চিঠিটা পড়ে আমার গা ছমছম করে উঠল। কমলের ভাই? মানে আরও কোনো তান্ত্রিক আছে? আমি রতনকে চিঠিটা দেখালাম। রতনও চিন্তিত হয়ে পড়ল। এটা কে লিখেছে? জানি না। কিন্তু যেই হোক, আমাদের সাবধান থাকতে হবে গে। এরপর কয়েকদিন কিছু হল না। আমি ভাবলাম হয়তো কেউ আমাদের ভয় দেখাতে চেয়েছে। কিন্তু আমার এই ভাবনা ভুল প্রমাণিত হল। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। মালতী, মালতী। আমি উঠে জানালার দিকে তাকালাম। দেখি বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে রতনকে জাগালাম। রতন, উঠো। বাইরে কেউ আছে কি? রতন উঠে জানালা দিয়ে তাকালো। কোথায়? আমি তো কিছু দেখছি না গি। আমি আবার তাকালাম। সত্যিই কিছু নেই। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি গু। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। আমি আবার কারো ডাকাডাকি শুনলাম। এরপর থেকে প্রতি রাতেই এই ঘটনা ঘটতে লাগল। আমার ঘুম হতো না। দিনে ক্লান্ত লাগত। রতন বলল, মালতী, তুমি হয়তো মানসিক চাপে আছো। ডাক্তার দেখাও। আমিও ভাবলাম হয়তো তাই। ডাক্তার দেখালাম। ডাক্তার বললেন, আপনার টেনশনের সমস্যা হয়েছে। ওষুধ খেলে ভালো হয়ে যাবে।
ওষুধ খেলাম কিন্তু কোনো কাজ হল না। রাতের বেলা আমার নাম ধরে ডাকাডাকি চলতেই থাকল। একদিন আমি সাহস করে রাতে জানালা খুলে বাইরে দেখলাম। দেখি একটা লম্বা লোক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে রতনকে ডাকলাম। রতন এসে দেখার আগেই লোকটা অদৃশ্য হয়ে গেল। কোথায়? আমি তো কিছু দেখছি না গি। এই তো ছিল গো। রতন বুঝতে পারল না আমার কি হচ্ছে, কিন্তু আমি জানতাম এটা কোনো কল্পনা নয়। সত্যি কেউ আমাদের বাড়িতে এসে বিরক্ত করছে। একদিন আমি হরিদাদুর কাছে গিয়ে এই বিষয়ে কথা বললাম। হরিদাদু বললেন, মা, এটা কমলের ভাইয়ের কাজ। সে তোমাকে মানসিকভাবে অসুস্থ করে দিতে চাইছে গি। তাহলে আমি কি করব? তুমি একটা কাজ করো। আগামীকাল রাতে যখন সে আসবে তুমি তার দিকে এই মন্ত্রটা পড়বে গি। হরিদাদু আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন। পরের রাতে যখন আমি আবার ডাকাডাকি শুনলাম, তখন আমি জানালা খুলে সেই মন্ত্রটা পড়লাম। ওম শ্রীং হ্রিং ক্লিং দুষ্টশক্তি নাশ করুন সাহায্যে। মন্ত্রটা পড়ার সাথে সাথেই দেখলাম সেই কালো ছায়াটা কাঁপতে শুরু করেছে। তারপর সে একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে আর কখনো কেউ আমার নাম ধরে ডাকেনি। আমার ঘুমের সমস্যাও ভালো হয়ে গেল। কিন্তু পরের সপ্তাহে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের গ্রামে হঠাৎ করে অনেকগুলো গরু মরে যেতে শুরু করল। প্রথমে আমাদের পাশের বাড়ির 2টো গরু মারা গেল। তারপর আরেকটা বাড়ির 3টে গরু। এভাবে করে এক সপ্তাহেই প্রায় 20টা গরু মরে গেল। ভেটেরিনারি ডাক্তার এসে গরুগুলো দেখে বললেন, এগুলো কোনো রোগে মরেনি। কেউ বিষ খাইয়েছে গি। কে বিষ খাওয়াবে জানি না, কিন্তু এটা নিশ্চিত যে কেউ ইচ্ছা করে এসব করেছে গি। গ্রামের লোকজন খুব চিন্তিত হয়ে পড়ল। গরু মরে গেলে কৃষকদের অনেক ক্ষতি। আমার মনে হল এটাও কমলের ভাইয়ের কাজ। সে আমাদের গ্রামের ক্ষতি করছে। একদিন রাতে আমি আর রতন গোয়ালঘরে পাহারা দিতে বসলাম। দেখতে চাইলাম কেউ আসে কিনা। রাত প্রায় 1টার সময় দেখলাম একটা ছায়ামূর্তি আমাদের গোয়ালের দিকে আসছে। তার হাতে একটা ছোট বোতল। আমি রতনকে ইশারা করলাম। আমরা চুপচাপ তাকিয়ে রইলাম। দেখলাম সেই ব্যক্তি গরুদের খাবারের সাথে বোতলের কিছু মিশিয়ে দিল। রতন হঠাৎ করে টর্চ জ্বালিয়ে দিল। লোকটা আলোর মধ্যে দেখা গেল। এ তো কমলেরই মতো দেখতে। নিশ্চয়ই এই লোক কমলের ভাই। দাঁড়াও, তুমি কে? লোকটা দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু রতন তাকে ধরে ফেলল। তুমি কে? কেন আমাদের গরুগুলোকে বিষ খাওয়াচ্ছ? লোকটা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পরে স্বীকার করল। আমি কমলের ছোট ভাই। আমার নাম রমল। আমার ভাইকে তোমরা জেলে পাঠিয়েছ, তাই আমি তোমাদের ক্ষতি করছি গি। তুমি গরুগুলোকে বিষ দিয়েছ? হ্যাঁ। আর রাতের বেলা তোমার স্ত্রীকে পাগল করার চেষ্টা করেছি গি। আমার রাগ হল। তুমি কত নিচু মানুষ। নিরীহ গরুগুলোকে মেরে ফেলেছ গি। আমি আরও ক্ষতি করব। আমি তোমাদের সব সম্পত্তি নষ্ট করে দেব গু। রতন রমলকে শক্ত করে ধরে রাখল। আমি গ্রামের লোকজনকে ডাকলাম। সবাই এসে রমলকে দেখল। গ্রামের যুবকরা তাকে মারতে চাইল, কিন্তু আমি তাদের বাধা দিলাম। না, ওকে মারবে না। পুলিশের হাতে তুলে দেব গু। পরের দিন সকালে পুলিশ এসে রমলকে গ্রেফতার করে নিয়ে গেল। রমলও তার ভাই কমলের মতো জেল খাটতে গেল। এরপর আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি। গরু মরাও বন্ধ হয়ে গেল। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে অবাক করা বিষয় জানতে পারলাম পরে। রমল জেলে যাওয়ার প্রায় 1 মাস পর একদিন আমাদের গ্রামে একজন সাংবাদিক এল। সে এই পুরো ঘটনা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চাইল। সাংবাদিক আমার সাথে কথা বলার সময় জানতে চাইল, আপনি কি জানেন কমল আর রমল আসলে কারা? না, আমি জানি শুধু তারা 2 ভাই। তা নয়। এরা আসলে একটা বড় চক্রের সদস্য। এই চক্রটা সারা দেশে বিভিন্ন গ্রামে এসব করে। তারা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে জমিজমা সস্তায় কিনে নেয় গু। আমি অবাক হয়ে গেলাম। সেটা কিভাবে? দেখুন, তারা প্রথমে কোনো গ্রামকে টার্গেট করে। তারপর সেই গ্রামের পানিতে ক্ষতিকর রাসায়নিক মিশায়। এতে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়। তারপর তন্ত্রমন্ত্রের নামে আরও সমস্যা সৃষ্টি করে গি। তারপর যখন গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং সবরকম সমস্যায় পড়ে,
তখন তারা তাদের জমিজমা বিক্রি করে দিতে চায়। এই সুযোগে এই চক্র সেগুলো খুব কম দামে কিনে নেয় গু। কত জায়গায় তারা এসব করেছে? আমাদের তথ্য অনুযায়ী গত 10 বছরে তারা প্রায় 50টা গ্রামে এসব করেছে। হাজার হাজার একর জমি দখল করেছে গু। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে আমাদের গ্রামও তাদের টার্গেট ছিল? তাহলে আমাদের গ্রামেও তারা জমি কিনতে চাইত? হ্যাঁ, আসলে আপনাদের গ্রামের চারপাশে অনেক জমি আছে। এগুলোর দাম এখন খুব বেশি। কিন্তু মানুষ যদি পাগল হয়ে যায় এবং অশান্তিতে পড়ে, তাহলে তারা সস্তায় বিক্রি করে দেবে গু। আমি বুঝলাম আমাদের গ্রাম একটা বড় ষড়যন্ত্রের শিকার হতে বসেছিল। এখন তাদের কি হবে? পুলিশ তদন্ত করে দেখেছে এই চক্রের সাথে আরও অনেক লোক জড়িত। কমল আর রমল শুধু ছোট সদস্য। এদের ধরার মাধ্যমে বড় মাছেদের হদিস পাওয়া যাবে গু। সাংবাদিক চলে যাওয়ার পর আমি এই নতুন তথ্য নিয়ে অনেক ভাবলাম। কি বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি! যদি কমলকে ধরতে না পারতাম তাহলে হয়তো আমাদের পুরো গ্রাম নষ্ট হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আমার রঞ্জনের জীবনও নষ্ট হয়ে যেত। সে হয়তো সারা জীবন মানসিক রোগী হিসেবে কাটাত। কিন্তু আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। এখন আমাদের গ্রাম আগের চেয়েও বেশি শান্তিতে আছে। সবাই জানে যে আমরা একটা বড় ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি। রঞ্জনও খুশি। সে জানে যে তার কোনো মানসিক সমস্যা নেই। সে একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করে। শীঘ্রই বিয়ে হবে। সুমিত্রাও এখন 16 বছর হয়েছে। সে পড়াশোনায় খুব ভালো। ভবিষ্যতে বড় কিছু হবে। রতনের চাকরিও ভালো চলছে। আমাদের পরিবারে এখন পূর্ণ সুখশান্তি। কিন্তু এই পুরো অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, যে কোনো অস্বাভাবিক ঘটনার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ থাকে। ভূতপ্রেত বা অতিপ্রাকৃতিক কিছু নয়। দ্বিতীয়ত, ধৈর্য ধরে অনুসন্ধান করলে সব রহস্যের সমাধান পাওয়া যায়। তৃতীয়ত, একা লড়াই না করে সবাই মিলে লড়াই করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। চতুর্থত, দুষ্ট লোকেরা সবসময় সাধারণ মানুষের সরলতার সুযোগ নিতে চায়। কিন্তু সচেতন থাকলে তাদের ঠেকানো যায়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো সমস্যা হলে সেটা লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। যদি আমি রতনকে রঞ্জনের কথা আগে না বলতাম তাহলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। এই ঘটনার পর আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি। আমাদের গ্রামের মানুষেরা আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে। সবাই এখন জানে যে বাইরের কোনো বিপদ এলে আমরা সবাই মিলে মোকাবেলা করব। আর গ্রামের যুবকরাও এখন বেশি সচেতন। তারা নিয়মিত গ্রামের চারপাশে নজরদারি করে। কমলমলের মতো কেউ আবার এলে আমরা সবাই মিলে তাকে ঠেকিয়ে দেব। সাংবাদিকের প্রতিবেদনটা পত্রিকায় ছাপা হওয়ার পর আমাদের গ্রাম বেশ বিখ্যাত হয়ে গেছে। অনেক মানুষ আমাদের এখানে আসেন। জানতে চান কিভাবে আমরা এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি। আমি সবাইকে একটাই পরামর্শ দিই, সবসময় সচেতন থাকুন। কোনো অস্বাভাবিক কিছু দেখলে তার কারণ খুঁজে বের করুন। আর পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা নিয়ে খোলামেলা কথা বলুন। এখন আমার জীবন পুরোপুরি স্বাভাবিক। রোজ সকালে উঠে ঘরের কাজকর্ম করি। রান্না করি। গরুগুলোকে দেখাশোনা করি। সন্ধ্যায় রতনের সাথে বসে চা খাই। গল্প করি। রাতে শান্তিতে ঘুমাই। কেউ আর আমার নাম ধরে ডাকে না। রঞ্জন এখন তার বান্ধবীর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। পরের মাসে বিয়ে। সুমিত্রা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে ডাক্তার হতে চায়। আমাদের পুরো পরিবার এখন খুশি। আর কোনো চিন্তা নেই। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন ছিল। এত অদ্ভুত, এত রোমাঞ্চকর ঘটনা সত্যিই ঘটতে পারে? কিন্তু যখন রঞ্জনকে দেখি তার বান্ধবীর সাথে হাসতে, তখন বুঝি এটা কোনো স্বপ্ন নয়। এটা সত্যি। আর এই সত্যিটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। এই গল্পটা শেষ করার আগে একটা কথা বলতে চাই। জীবনে যত বড় বিপদই আসুক, কখনো হাল ছেড়ে দেবেন না। প্রতিটা সমস্যার একটা সমাধান আছে। শুধু ধৈর্য ধরে খুঁজতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরিবারই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা উচিত। আমি আমার এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছি যাতে আরও মানুষ এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে পারেন। আশা করি আপনাদের কেউ এ ধরনের সমস্যায় পড়বেন না। কিন্তু যদি পড়েন তাহলে মনে রাখবেন, অন্ধকার যত ঘন হোক, আলো আসবেই। ধন্যবাদ সবাইকে।
আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছি যে রহস্য বলতে কিছু নেই। যা আমরা রহস্য মনে করি তার পেছনে কোনো না কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। আমার রঞ্জনের অস্বাভাবিক আচরণ, আমাদের গ্রামের মহিলাদের পাগলামি, গরু মরা, রাতের বেলা ডাকাডাকি, এসব কিছুর পেছনেই ছিল মানুষের চক্রান্ত। কোনো ভূতপ্রেত নয়, কোনো অভিশাপ নয়। শুধু কিছু দুষ্ট মানুষের পরিকল্পিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছিল কারণ আমরা হাল ছাড়িনি। আমরা কারণ খুঁজেছি। আমাদের এই অভিজ্ঞতা থেকে আরও একটা শিক্ষা পাওয়া যায়, একা লড়াই করার চেয়ে সবাই মিলে লড়াই করা অনেক ভালো। আমি যদি একা এই সমস্যার মোকাবেলা করতাম তাহলে হয়তো পারতাম না। কিন্তু রতন, গ্রামের লোকজন, হরিদাদু সবাই মিলে আমাকে সাহায্য করেছেন। এই ঐক্যের শক্তিতেই আমরা জিতেছি। আজ আমাদের গ্রাম শান্তিতে আছে। কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি। কারণ আমরা জানি এ ধরনের দুষ্ট শক্তি যে কোনো সময় আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে আমাদের ভয় নেই। আমরা প্রস্তুত। আমরা জানি কিভাবে লড়তে হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি শক্তিশালী। কারণ আমরা একসাথে একটা বড় বিপদ মোকাবেলা করেছি। রঞ্জন এখন একজন দায়িত্বশীল যুবক। সে জানে জীবনে কি চায়। সে তার ভুল থেকে শিখেছে। সুমিত্রাও আগের চেয়ে পরিপক্ব হয়েছে। সে এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। রতন এখন আগের চেয়ে বেশি পরিবারমুখী। সে বুঝেছে পরিবারই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর আমি শিখেছি যে একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু সন্তানদের খাওয়ানো পড়ানো নয়, তাদের রক্ষা করাও। যখন আমার সন্তানেরা বিপদে পড়েছিল আমি তাদের রক্ষা করেছি। এটাই একজন মায়ের সবচেয়ে বড় পরিচয়। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে পড়ছে সেই কঠিন দিনগুলোর কথা। কিন্তু সেই কষ্টের দিনগুলোই আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা শিখেছি কিভাবে একসাথে থেকে যে কোনো সমস্যার মোকাবেলা করতে হয়। এই শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই শিক্ষা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। আমার ইচ্ছে আমার এই গল্প শুনে আরও অনেক মানুষ সচেতন হবেন। তারা বুঝবেন যে জীবনের যে কোনো সমস্যারই সমাধান আছে। শুধু হাল ছেড়ে দিলে চলবে না। লড়তে হবে। আর লড়াইয়ে জেতার জন্য চাই ঐক্য, ধৈর্য আর বিচক্ষণতা। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা প্রমাণ করেছে যে সত্যের জয় হয়। ন্যায়ের জয় হয়। দুষ্ট শক্তি যত শক্তিশালী হোক, ভালো মানুষেরা একসাথে থাকলে তাদের পরাজিত করা সম্ভব। আমাদের গ্রামের এই ঘটনা তারই প্রমাণ। এখন আমি আমার গল্প শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আশা করি এই গল্প থেকে আপনারাও কিছু শিখতে পেরেছেন। জীবনে যা ঘটুক না কেন কখনো হাল ছেড়ে দেবেন না। আর পরিবারকে সবার উপরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।